একেবারে বাণিজ্য নগরীতে মুম্বাইয়ের খবরে নজর রাখতে হচ্ছে। ইতিমধ্যেই ৩৪ জন মানব রীতিমতো কিন্তু মানব বোমা, সেই খবরের দিকে নজর থাকছে আমাদের। ইতিমধ্যেই বাণিজ্য বড়সড় নাশকতার ছক এবং সেখানে 400 কেজি আরডিএক্স সহ রীতিমতো কিন্তু এই ঘটনায় মুম্বাই ঢুকেছে 400 কেজি আরডিএক্স। উৎসবের মরশুমে মুম্বাই বড়সড় নাশকতার ছক, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে গোটা বাণিজ্য নগরী ঘুরে। এলো হুমকি, এরপর মুম্বাই জুড়ে জারি হাই অ্যালার্ট। 400 কেজি আরডিএক্স নিয়ে 34 জন মানব বোমা বলে পুলিশ সূত্রে খবর। জানা যাচ্ছে মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইন নাম্বারেও উড়ো ফোন এসেছিল, হুমকি এসেছিল, থ্রেট কল এসেছিল। শুক্রবার মুম্বাই পুলিশের তরফে জানানো হয় একটি উড়ো ফোন কলে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সেই ছবি রীতিমতো কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাসের অতীতের ছবি কিন্তু রীতিমতো মনে রয়েছে সকলের, এবং সেই হামলার কথাও মুম্বাই নগরীতে কিন্তু মনে রয়েছে। এবং তারপর বেশ কয়েক কাল ধরে কিন্তু এত বড়সড় অ্যাটাক কিন্তু দেখা যায়নি। আর সেই ঘটনা রীতিমতো কিন্তু ভবিষ্যতে এই প্রশ্ন এখন কিন্তু ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে একযোগে বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা। কেননা যেই আরডিএক্স ভারতীয় সেনারা ইন্ডিয়ান আর্মিরা ব্যবহার করে থাকে, সেই আরডিএক্স সহ এবার 14 জন জঙ্গি কেন মুম্বাইয়ের শহরে ঢুকে পড়েছে। 34 জন মানব বোমা, আত্মঘাতী হামলাও হতে পারে এমনটা মনে করা হচ্ছে। যদিও উড়ো চিঠি বা উড়ো একটা থ্রেট কল কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নজর রাখছি আমরা বাণিজ্য নগরীর দিকে। বাণিজ্য নগরীতে মুম্বাইয়ে একযোগে বড়সড় নাশকতার ছক, এমনটাই প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এলো হুমকি, এরপরে মুম্বাই জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাই শহরের ট্রাফিক হেল্পলাইনে উড়ো ফোন এসেছিল। মুম্বাই পুলিশের তরফে জানানো হয় একটি উড়ো ফোন কলে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি হয়েছে, এবং সেখানে 400 কেজি অর্থাৎ 4 কুইন্টাল আরডিএক্স ব্যবহার করা যাবে বলেই হুমকি দেওয়া হয়েছে। অপরদিকে কোচবিহারে উদ্ধার হয়েছে পাকিস্তানি নোট। এই যে দুই চোখ একযোগে কোথাও মিলে যাচ্ছে কিনা তা কিন্তু গোয়েন্দা দপ্তর খতিয়ে। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি, রয়েছে আমাদের সত্যজিৎ, নিউজ ডেস্ক থেকে সরাসরি কথা বলবো। সত্যজিৎ, একেবারে দেখো এই হুমকি বা এই রীতিমতো উড়ো চিঠি আসার পর থেকে একযোগে কার্য কিন্তু মনে করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সবচেয়ে বড় বিষয়ের দিকে নজর রয়েছে আমাদের, যেখানে একযোগে 400 কেজি আরডিএক্স সহ 34 জন মানব বোমা অর্থাৎ আত্মঘাতী হামলা, এই নাশকতার ছকটি কোথাও ঘুরে ফিরে আসছে। এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবার সঙ্গে রয়েছে সত্যজিৎ। একেবারেই যে বিষয়ের দিকে নজর রয়েছে, সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় খবর, যেখানে 400 কেজি আরডিএক্স সহ রীতিমতো 34 জন মানব বোমা, আত্মঘাতী হামলা, নাশকতার ছক। আদৌ তো কোথাও কি অন্যদিকে কোচবিহারেও যদি নজর রাখি আমরা বাংলার দিকে, সেখানেও পাকিস্তানি নোট উদ্ধার করা হয়েছে। দুটোর সঙ্গে কোথাও কি যোগসূত্র পাওয়া যাচ্ছে? গোয়েন্দা দপ্তর কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো স্পষ্ট নয় কোনো কিছু। দেখো, দুটোর সঙ্গে কোনো যোগ কি আছে কি না সেটা কিন্তু গোয়েন্দা দপ্তরই বলতে হবে, কারণ এখনও তদন্তের বিষয়, গভীর তদন্তের বিষয়। তার কারণ মুম্বাই থেকে কোচবিহারের দূরত্ব কিন্তু অনেকটাই। এবার প্রশ্ন হচ্ছে কোচবিহারে যে মানব বোমা যে আশঙ্কা করা হচ্ছে, যে হুমকি ফোনটা এসছে, কাদের নামে এসছে? লস্কর জেহাদির পক্ষ থেকে, অর্থাৎ জঙ্গি সংগঠন। সেই লস্কর, আমরা লস্করি তৈবার নাম শুনেছি, লস্কর এবার নতুন করে নাম আসলো লস্করি জেহাদি। ফলে সেইভাবেই সেই নিয়ে কিন্তু তোলপাড় গোটা মুম্বাই। এর আগেও বাণিজ্য নগরীতে বারবার কিন্তু জঙ্গি হামলা হয়েছে। দেখো 1993 আতঙ্ক প্রত্যেকে জানা, পরবর্তী তাজ হোটেলের বিষয় আমাদের জানা। সুতরাং সেইখানে একটা কোথাও নতুন করে আতঙ্কের পরিবেশ, এবং ইতিমধ্যে সারা বিশ্বে যদি বলে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। অপারেশন সিন্দুর চালিয়েছে ভারতবর্ষ পাকিস্তানে। ফলে জঙ্গি হুমকি নতুন কিছু নয়, কিন্তু যে হুমকিটা এসছে রীতিমতো মানব বোমা। দেখো, মানব বোমার সবচেয়ে ভয়ঙ্কর, তখন একজন সাধারণ মানুষ তিনি তার শরীরে আরডিএক্স নিয়ে যে কোনো জায়গায় প্রবেশ করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে পারেন। এবং ইতিমধ্যে সামনে জানো তুমি গণেশ চতুর্থী রয়েছে, পুজোর মরশুম রয়েছে, সামনে দুর্গাপূজা। ফলে এই পূজার মরশুমে মুম্বাই যে হুমকি ফোনটা এসছে, বিশেষ করে এমার্জেন্সি ট্রাফিকে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে সতর্কও করা হয়েছে। ফলে সব দিক কিন্তু খাতিয়ে দেখে মহারাষ্ট্র পুলিশ, পাশে ভারত সরকার কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবেই খতিয়ে দেখার চেষ্টা করছে। সত্যজিৎ, একটা বিষয়, ইতিমধ্যে অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত ভারতীয় সেনা গতকাল পর্যন্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিল, এবং সেখানে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয় জঙ্গিদের মূলত দমন করতে, সন্ত্রাসবাদ যতক্ষণ না পর্যন্ত নির্মূল হচ্ছে তারা সেই অপারেশন চালিয়ে যাবেন। কোথাও কি একটা সেই গুপ্তচর বৃত্তি, সেই বৃত্তি কি কাজ করতে পারে? দেখো, জঙ্গিদের কোনো গুপ্তচর নেই। জঙ্গি মানে জঙ্গি, তারা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে, কোথাও জঙ্গিদের মদতে মানুষকে ব্রেন ওয়াশ করে জঙ্গিদের কার্যকলাপে লিপ্ত করবে। জঙ্গিদের তেমন কোনো গোয়েন্দা কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অপারেশন সিন্দুর ভারতে চালিয়েছে, তার ফলে পাকিস্তান তো ক্ষতিগ্রস্ত। পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাটে গুলি দিয়ে এসছে, এবং লস্কর তবা হাফিজ সঈদ, তার যে ডানাত, তিনি নিহত হয়েছে, আবু কাতেল তিনি নিহত হয়েছেন। ফলে এই যে জঙ্গিদের ভয়াবহতা বা তাদের যে এই দুর্গতি। এবং আরেকটু তোমাকে বলবো যে যেসব জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা অপারেশনদের মাধ্যমে, সেগুলো কিন্তু মেরামতের চেষ্টা করছে। রীতিমতো পাকিস্তান সরকার সেখানে ফান্ডিং করছে। সুতরাং জঙ্গি মদত
আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং পাশে পাকিস্তান দেখো ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের যেটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পকে আসিফ মুনির তিনি বলছেন নোবেল পুরস্কারের জন্য তার মনোনয়ন করেছেন। সুতরাং পাকিস্তান কোথাও থেকে যেন একটা শক্তি সঞ্চয় কিন্তু করেছে। আর সেই শক্তি সঞ্চয়ের ফলে কি সেই মদতে কি জঙ্গিরা এই হুমকি দিলেন নাকি এর কোনো ফেক কল, এ নিয়ে কিন্তু তদন্তের প্রয়োজন এবং তদন্ত কিন্তু শুরু হয়েছে। আর যদি এই ঘটনা দেখো 400 কেজি RDX তা কিন্তু অত্যন্ত ভয়াবহ বলা যায়। এবং সেই হুমকি যে মহারাষ্ট্র বাণিজ্যনগরকে উড়িয়ে দেওয়ার হুমকি, যা কিন্তু ভয়াবহ। এবং এই সঙ্গে যদি পাকিস্তানের যোগ পাওয়া যায় তাহলে ভারত প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেনাপ্রধান বারবার যেটা বলেছেন যে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, শুধুমাত্র স্থগিত করা যায়, তাহলে কিন্তু আরও অপারেশন সিন্দুর আমাকে দেখতে হবে যদি পাকিস্তানে কোনো জঙ্গি গোষ্ঠীর মত সমর্থন। একটা বিষয় যদি আমরা নজর রাখি, ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে পশ্চিম এশিয়া পশ্চিমা দেশগুলো কিন্তু ইতিমধ্যেই একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই আত্মঘাতী হামলাতেই হুতির প্রধানমন্ত্রী পর্যন্ত মারা গিয়েছেন, সেই বিষয়টা একদম শুধু হুতির প্রধান না, কিছুদিন আগে দেখো রীতিমতো আমরা পাকিস্তানের যে রয়েছে সেখানে বালুচিস্তান, সেখানে কিন্তু আত্মঘাতী বিস্ফোরণ ঘটে, 11 জনের মৃত্যু হয় এবং রীতিমতো 30 জন জখম হয়। এবং সেই সময় বালুচিস্তান ন্যাশনাল পার্টির কিন্তু একটা সভা ছিল। সুতরাং এই যে জনবহুল জায়গাগুলো আতঙ্কবাদীরা তারা লক্ষ্য করছে বা তারা টার্গেট করছে, তা কিন্তু অত্যন্ত ভয়াবহ। দেখো জনবসতি এলাকা, সামনেই তুমি যেটা বারবার বলছে যে সামনেই গণেশ চতুর্থী রয়েছে, পুজোর মরশুম শুরু হয়েছে, দুর্গাপূজা হয়েছে, কালী দীপাবলি রয়েছে, ফলে মানুষ কিন্তু বেরিয়ে আসবে, মানুষ বিভিন্ন জায়গায় বহু মানুষের সমাগম হবে। আর সেইখানে এই জঙ্গি গোষ্ঠী যদি বারবার এইরকম আত্মঘাতী হিসেবে ঢুকে পড়ে এই জনবহুল এলাকায়, তাহলে কিন্তু ভয়াবহ আকার নেবে। এবং ইতিমধ্যে বলা যেতে পারে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক যেমন, ঠিক তেমন মহারাষ্ট্র পুলিশ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং রীতিমতো তদন্ত শুরু করে বিভিন্ন জায়গায় এবং সাধারণ মানুষের সতর্ক করেছে। ফলে এখন পর্যন্ত কিন্তু এই রকম যে বিস্ফোরণ তার যোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়। কিন্তু যে সক্রিয়তা দেখা যাচ্ছে, তুমি যেটা বললে যে পশ্চিমী দুনিয়া যে হুতির প্রধানমন্ত্রীর কথা বলে, সেটাও কিন্তু আত্মঘাতী বিস্ফোরণ, একদমই তাই। তো এই যে আত্মঘাতী বিস্ফোরণটা শুরু কোথায়, ISIর হাত ধরে। এবং এই ISI কোথা থেকে আসছে, সেও কিন্তু লেবানন থেকে। ফলে এই যে ISI লিবানন, সিরিয়া এইখান থেকে, তো এই যে আত্মঘাতী জঙ্গি বা আত্মঘাতী হামলা, এইটা কিন্তু সিরিয়া থেকেই উপস্থিত। তো সেই হামলা যদি ভারতবর্ষের বিভিন্ন যে কোনো জায়গায় আত্মঘাতী হামলা চালায়, তাহলে কিন্তু ভয়াবহ আকার নিতে পারে, বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে দেখো একটা বিষয় ফেলে দিলে কখনোই চলবে না, উড়িয়ে দিয়ে যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যে কোচবিহারের খবর নিশ্চয়ই রয়েছে তোমার কাছে, যেখানে কোচবিহারের ইতিমধ্যেই পাকিস্তানি নোট উত্তর রয়েছে, যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার রয়েছে, বাংলাদেশের সঙ্গে কোচবিহার লাগোয়া, সেখান থেকেও রীতিমতো বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বেঁকে বসেছে। ভারতের বিরুদ্ধে স্লোগান, ভারতের বিরুদ্ধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল বারংবার। এবং মোহাম্মদ ইউনূস রীতিমতো অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ভারতের সঙ্গে যে টালমাতার পরিস্থিতি, রীতিমতো শত্রুপক্ষের সঙ্গে যোগ হয়ে এক প্রকারে আন্তর্জাতিক বর্ডারে কিন্তু রীতিমতো অনুপ্রবেশকারী থেকে শুরু করে একযোগে এই সমস্ত কর্মকাণ্ড বারংবার ঘটিয়ে চলেছে তারা। এবং তারপর রীতিমতো পাকযোগে, অর্থাৎ বাংলাদেশ হয়ে পাকিস্তানের কিছু গুপ্তচর বা জঙ্গি তারাও মূলত আসতে পারে, এমনটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, গোয়েন্দা দপ্তর মনে করছে। দেখো সবচেয়ে যেটা বলবো যে মোহাম্মদ ইউনূস সরকার যেটা করেছে তা হচ্ছে ক্ষমতায় বসার পর 5ই আগস্ট শেখ হাসিনার পতন এবং 8ই আগস্ট তিনি সে ক্ষমতা দখল করেছেন এবং তারপর একের পর এক জঙ্গি নেতা কিন্তু জেল থেকে মুক্তি করে দিয়েছেন। এবং দেখো গতকালই কিন্তু যে RDX হামলায় যিনি অভিযুক্ত ছিলেন, যার যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বাংলাদেশের, তাকেও কিন্তু মুক্ত করেছে। ফলে এই জঙ্গিদের বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাকে অবাধ স্বাধীনতা দেওয়া হচ্ছে। এবং এইখানেই সেনার সঙ্গে বাংলাদেশের ওই উপদেষ্টা সরকার কিন্তু একটা বিরোধ তৈরি হয়েছে। সেই বিরোধ একদিনের সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু সেই জঙ্গিরা কী কাজে যুক্ত ছিলেন, ভারতের যে আমরা যে চিকেন নেক যদি বলি বা উত্তর পূর্ব ভারত যেখানে মেঘালয়, ত্রিপুরা, 7 সিস্টার্স রয়েছে, এই সমস্ত এলাকায় তারা অস্ত্র সরঞ্জাম বিভিন্ন সামগ্রী কিন্তু প্রবেশের একটা চেষ্টা করতো, সেই জঙ্গিদের কিন্তু মদত দিচ্ছে। তো কোচবিহারে যে পাকিস্তানের নোট পাওয়া গেছে, এর সঙ্গে আশ্চর্যের কিছু নয়, কারণ এই 7 সিস্টারকে বলো বা চিকেন নেককে টার্গেট করে কিন্তু বাংলাদেশে যেমন রয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠনও কিন্তু বারবার নজর রেখেছে। এবং দেখো মোহাম্মদ নিজের রীতিমতো, কারণ এই 7 সিস্টার অরুণাচল প্রদেশের সঙ্গে চীনকে নিয়ে একটা বিবাদ ছিল, লাদাখ নিয়ে বিবাদ ছিল। তো মোহাম্মদ রীতিমতো চীনে গিয়ে তিনি চীনকে মদত দিয়েছেন যে চীন যদি বাংলাদেশে ইনভেস্ট করে তাহলে তারা 7 সিস্টার্সেও কাজ করতে পারে। তোমাকে আরেকটু বলবো, লালমনিরহাট যেটা বাংলাদেশের বন্দর ছিল, যেখানে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে 1971 ব্যবহার করেছিল ভারতীয় সেনা, সেই লালমনিরহাট কিন্তু বাংলাদেশ সেনার হাতে ছিল। বলা যায় খুব একটা ব্যবহার হতো না, কারণ যেহেতু ভারতীয় সীমান্ত 14 কিলোমিটারে, সেই লালমনিরহাট বন্দর কিন্তু চীনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মোহাম্মদ ইউনূস সরকার। ফলে ভারতবর্ষকে অস্থিরতা করার, যে ভারতের 7 সিস্টারকে অস্থির করার কিন্তু প্রয়াস মোহাম্মদ ইউনূস সরকার করে চলেছে। আর এই জঙ্গিদের বারবার মুক্ত করে দেওয়া, সেটা কিন্তু সেই প্রয়াসের। এবং তুমি যেটা বলে যে নোট, এই
নোট আমরা যদি সঠিক তদন্ত হয়ে ওঠে, হয়তো বিভিন্ন অরুণাচল প্রদেশ হোক, সিকিম হোক, মেঘালয় হোক, অসম, ত্রিপুরা, প্রত্যেকটি জায়গায় এই রকম যে যোগ পাওয়া খুব একটা কঠিন কার্য নয়। এবং ইতিমধ্যে আইএসআইয়ের জঙ্গিরা বা আইএসআইয়ের নেতারা বারবার পাকিস্তানে আসছেন, পাকিস্তানে মিটিং করছেন, এই বাংলাদেশে আসছেন, মিটিং করছেন। ফলে তারা ভারত বিরোধী কার্যকলাপ সেটা কিন্তু বারবার আরও যে বৃহত্তরভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করে ইউনিস এবং তার এই সরকার, তা কিন্তু বলার পারে না। আর সেখানে কিন্তু সেনার সঙ্গে বিরোধ, দেখো বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বারবার এটা চাইছেন না। এখন এর আগেও আমরা দেখব যখন ভারত অপারেশন সিন্দুর চালায় পাকিস্তানে, তখন কিন্তু এই মোহাম্মদের সরকারি সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন যে সেভেন সিস্টার্সে আক্রমণ করতে। তিনি বেঁকে বলেছিলেন যে ভারতের সঙ্গে সেরকম কোনো শত্রুতা তাদের নেই, আর যার প্রধানের সঙ্গে বিরোধ। এবং আজকের যে এই পাকিস্তানের নোট উদ্ধার হওয়া, এই পুরোপুরি কিন্তু বাংলাদেশ থেকে পুশব্যাক হয়েছে বলার অপেক্ষা। এখন এই তদন্ত আরও গভীরে প্রয়োজন, কারণ সেভেন সিস্টার বলবো আর চিকেন নেক বলবো, বরাবরই কিন্তু যেমন বাংলাদেশের টার্গেট, তেমনই কিন্তু পাকিস্তান টার্গেট, চীনেরও টার্গেট। ফলে অত্যন্ত আরও বেশি নিরাপত্তার প্রয়োজন মনে হয়। একদম অনেক বেশ কিছু আলোচনা রয়েছে। দেখো সত্যি যে একটা বিষয়, যেখানে তুমি যেমনটা ইতিমধ্যে উল্লেখ করলে, যেখানে চীনের সঙ্গে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে গিয়েছেন, এসিও সামিটে যোগ দিয়েছে, সেখান থেকে কিন্তু কূটনৈতিক জয় দেখা গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বসেছিলেন এবং সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে বলেছেন এই সন্ত্রাসবাদ নির্মূলে কোনো রকম দ্বৈরথ সহ্য করা যাবে না, প্রধানমন্ত্রী বলেছেন। এবং সেখানেই কোথাও কি একটু খটকা লাগছে বা শত্রু দেশ কোথাও কি একটু ভয় পাচ্ছে, কেননা ইতিমধ্যে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, ইতিমধ্যেই এক প্রকার জাপানের সঙ্গে সম্পর্ক যখন ভারত শুরু করেছে, তখন কোথাও বাংলাদেশ বা পাকিস্তান যেখানে দ্বৈরথ চালাচ্ছিল বা দ্বিমুখী একটা চাহিদা চালাচ্ছিল, যেখানে সন্ত্রাসবাদকে তারা প্রাধান্য দিচ্ছিল, লালিত পালিত করছিল, আর সেখানেও কোথাও কি রীতিমতো এই ধরনের একটা ঘটনা, কোথাও কি একটা ভয় পেয়ে বেঁকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দেখো ভারত যে অপারেশন চালায়, এর ফলে পাকিস্তানের 12টি কিন্তু সেনাঘাঁটি উড়ে ধ্বংস হয়েছে বলা যেতে পারে। এবং ঠিক সেইখানেই দেখা যায় যে কোথাও যেন পরমাণু ভেরিয়েশন বেরিয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছিল। এবং সেই সময় কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যেমন অনুরোধ করা, তুমি জানো ডোনাল্ড ট্রাম্প কি বারবার কিন্তু তিনি বলছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনি। ফলে পাকিস্তানের এই যে অনুরোধ বারবার করে, যে ডিজিএমএ পক্ষ থেকে ভারতের ডিজিএমএকে বারবার ফোন করে যুদ্ধবিরতি বা যুদ্ধ থামানোর যে অনুরোধ করা, কেন? তার কারণ ভারতের আক্রমণে পাকিস্তানের পরমাণু ভেরিয়েশন ছড়িয়ে পড়েছে, নিউক্লিয়ার ভেরিয়েশন ছড়িয়ে পড়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছিল। এবং সেখানে তুমি রীতিমতো আমেরিকার এই নিষ্ক্রিয় করার জন্য পৌঁছে যায় আমেরিকার সেনার বিভিন্ন অস্ত্র, বিভিন্ন জিনিস। এবং কারণটা কি? কারণটা অনেকেই অনুমান যে পাকিস্তান নিজের কোনো রকম পরমাণু বিস্ফোরণ নেই, এবং আমেরিকার মদতেই তাদের এই যে যুদ্ধ বিমান ঘাঁটি রয়েছে সেখানে আশেপাশে থাকতে পারে, ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারপরে দেখো পাকিস্তান এবং আমেরিকার পর্বটা দেখো, আসিফ মনির বারবার ছুটে গেলেন আমেরিকায়, এবং ঠিক সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং আসিফ মনিরকে এক টেবিলে বসার একটা পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা কিন্তু প্রধানমন্ত্রী সেই পাতা ফাঁদে কিন্তু পা দেননি। এবং এই যে আমেরিকা এবং পাকিস্তানের যে ভালো সম্পর্ক, এবং আসিফ মনির আগ বাড়িয়ে বলা যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, এবং তারপরে দেখো আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি। এবং অবনতির পরে আমরা যদি বলি যে আমরা বালুচিস্তান লেখানে তার নিচে খনিজ তেল রয়েছে। আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে কিন্তু একটা চুক্তি হয়েছে, এই খনিজ তেল সংগ্রহে দুই দেশ একসঙ্গে যৌথভাবে কাজ করবে। সুতরাং পাকিস্তানের উপর আমেরিকার অনেকটাই কিন্তু ভরসা বাড়ছে, এবং পাকিস্তানও কিন্তু অনেকটা। এবং ঠিক সেখানেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হওয়া, রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হওয়া, যার ফলে এসব পাকিস্তানের যে কোথাও যেন একটা আত্মবিশ্বাস পাচ্ছে না, সাহস পাচ্ছে আমেরিকার মধ্যে, তা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু যেটা বলবো যে যদি কোনো পাকিস্তানের জঙ্গি যদি এই কাণ্ড ঘটিয়ে থাকে, তার পেছনে মধ্যে গভীর ষড়যন্ত্র। একদম লস্করের নাম যখন উঠে আসছে, তুমি যে সমস্ত কথা বললে লস্করি তৈবা, এবার লস্করি জঙ্গির একটা নতুন একটা নাম উঠে আসছে, একটা সংগঠনের নাম। কিন্তু 26/11-র কথা ভুলে গেলে তো চলবে না। 26/11-তেও তুমি দেখো যতক্ষণ এই সমস্ত জঙ্গিরা রীতিমতো আমেরিকা থেকে আশ্রয় নেয় এবং সেখান থেকে প্রত্যর্পণ পর্যন্ত করে নিয়ে আসা হয়, তাহাও ডানার ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগে রীতিমতো আমেরিকার কোর্ট, সেখানকার শীর্ষ আদালত কিন্তু একেবারে ভারতে পাঠানোর জন্য, অর্থাৎ প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে কিন্তু নির্দেশ দিয়েছে, ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে তাহাউর রানাকে। সেই 26/11-র হামলা, মুম্বাই হামলা, সেই অতীত একটু যাচাই নেওয়ার চেষ্টা করবো। দেখো 26/11 যে হামলা ছিল, সেটা কিন্তু গোটা দেশ কেঁপে উঠেছিল সে সময়। এবং তখন যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো কিছুর ব্যবস্থা হতো, তাহলে তো জঙ্গিদের কোমর আগেই ভেঙে যেত। যেটা দেখো এর আগে আমরা দেখেছি পেহেলগাঁও বলো বা যে হামলাগুলো চালিয়েছে তার আগে, তো সেইখানে দাঁড়িয়ে পাকিস্তানের জঙ্গির সঙ্গে যে অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক ভারত চালায়, পাকিস্তানের জঙ্গিরা কিছুটা হলেও ঘরে ঢুকেছিল, আতঙ্কে ছিল। এবং ঠিক সেখানে সেই ব্যবস্থা যে করা অবস্থানটা যদি নেওয়া হতো, তাহলে হয়তো এই জঙ্গিদের এতটা স্পর্ধা হতো না। এবং আজকে তুমি যে কথা 26/11 কথা বললে, যে দেখো জঙ্গিরা শুধু 26/11 নয়, তাজহরলাল হামলা যদি বলি বা 1993 হামলা, এবং ভারতের সংসদ ভবনে 2011-এর হামলা, বারবার কিন্তু জঙ্গিরা এই কার্যকলাপটা চালিয়েছে ভারতে অস্থিরতা তৈরি করে। এবং দেখো আর তোমাকে
সাথে যোগ করবো আমাদের জম্মু কাশ্মীর। সেই জম্মু কাশ্মীর কী ছিল, 370 ধারা জারি করা ছিল এবং সেই জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপর বারবার পাথর নিক্ষেপ আমরা দেখেছি, সেনাবাহিনীকে মারধর আমরা দেখেছি। মানে সেনাবাহিনী যেখানে জম্মু কাশ্মীরের স্বাধীনতা বলে কিছু ছিল না, জম্মু কাশ্মীরে ভারতবর্ষের পতাকা উত্তোলনেও নানাবিধ সমস্যা ছিল। সেই 370 ধারা তুলে দেওয়ার পরে সেই জম্মু কাশ্মীর কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ঠিক সেই পর্যটন ক্ষেত্রে অর্থাৎ সেই উন্নয়নে আঘাত করতে পেহেলগাঁও হামলা, যেখানে পর্যটকদের বেছে বেছে পর্যটকদের মারা হলো এবং সেই পর্যটক অর্থাৎ যে জম্মু কাশ্মীরকে মুক্ত করে দেওয়া হয়েছে বলা যেতে পারে, যেখানে বিভিন্ন দেশের মানুষ সেখানে অবাধে যাতায়াত করতে পারবেন, সেইখানেই একটা আঘাত দেওয়ার কিন্তু চেষ্টা করেছে জঙ্গিরা। তার কিন্তু পাল্টা ভারত কিন্তু খুব ভালোভাবে জবাব দিয়েছে অপারেশন সিন্ধুর মধ্যে। এবার আজকের যে লস্করি যে জেহাদ যেটা বলা হচ্ছে, আত্মঘাতী হামলার যে হুমকি, সেই হুমকিটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। এবং দেখো, হুমকি শুধুমাত্র অতি সহজে কেউ দিতে পারে, কেউ ফোন কলে, কেউ হোয়াটসঅ্যাপ মেসেজে দিতে পারে, কিন্তু একটা মুম্বাইয়ের মতো শহর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি, কারণ এই মুম্বাই একটা সময় কিন্তু ডনকে ছিলেন প্রত্যেকে, যে দাউদ, তো সেই মুম্বাইয়ে আবু কাতেলরা ছিলেন, বা তারপরে যদি বলো আবু সালেম, তারা যে তাদের যে জঙ্গি সংগঠনগুলো ছিল বারবার কিন্তু অস্থির পরিস্থিতি তৈরি করেছে। তো সেইখানে দাঁড়িয়ে এই মুম্বাই কিন্তু অনেকটাই বলা যায় গত কয়েক বছরে সেই রকমের জঙ্গি হামলা কিন্তু ঘটেনি, কিন্তু এই হুমকি যদি পাকিস্তান বা কোনো জঙ্গি সংগঠনের যোগ পাওয়া যায়, তার পরিস্থিতি কিন্তু আবার অপারেশন সিন্দুর আমরা দেখতে পাবো, তা বলার পারে না। অর্থাৎ যে পাকিস্তান সরকার যে জঙ্গি ঘাঁটিগুলো নতুন করে মেরামত করার প্রক্রিয়া শুরু করেছে, সেই স্বপ্ন কিন্তু আবার অধরায় থেকে যাবে যদি এর সঙ্গে পাকিস্তান বা পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের যোগ পাওয়া যায়। বেশ, অনেক ধন্যবাদ সত্যির সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা মধ্যে যে হামলার মানে কথা বা ইতিমধ্যে থ্রেড কল এসে পৌঁছেছে ট্রাফিক গার্ডের কাছে বাণিজ্য নগরীতে, ইতিমধ্যে মুম্বাইয়ে 26/11/1993 একযোগে অনেক ঘটনা রয়েছে, অনেক সাক্ষী রয়েছে গোটা ভারতবাসী, এবং আবারও রীতিমতো 2025-এর দোরগোড়ায় এসে একযোগে রীতিমতো এই যে বাণিজ্য নগরীতে 400 কেজি RDX সহ একযোগে 34 জন মানব বোমা রীতিমতো ঘুরে বেড়াচ্ছে মুম্বাই নগরী জুড়ে, নাশকতার ছক তৈরি করছে। এমনটা যদি হয়ে থাকে, ইতিমধ্যে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রক আসবে কিছুক্ষণের মধ্যে, তারা হয়তো ইতিমধ্যে নোটিশ দেবে বা ইতিমধ্যে হাইলাইট জারি করা হয়েছে। কিন্তু দেখুন, ইতিমধ্যে বাংলাদেশের অন্যদিকে যদি যোগ আমরা লক্ষ্য করি, অর্থাৎ এই বাংলায় রীতিমতো কোচবিহারের মতন এলাকা থেকে, যেখানে ইতিমধ্যে পাকিস্তানি লোক উদ্ধার করা হয়েছে, অর্থাৎ পাকিস্তানি কিছু জঙ্গি সংগঠন বা কোনো গুপ্তচর রীতিমতো এই ভিত্তি করে রীতিমতো কিন্তু নাশকতার যদি একটা ছক কষে থাকে, সে কথা কিন্তু একচুয়ার ফেলে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে গোয়েন্দা দপ্তর, গোয়েন্দা বিভাগ একযোগে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আবার বাণিজ্য নগরীতে, কিন্তু এই বাণিজ্য নগরীতে হুমকি দেওয়ার ঘটনা প্রথমবার নয়, একাধিকবার এই বাণিজ্য ঘটনা করেছে, যদিও সে ছিল এমনকি বিমানে রীতিমতো কিন্তু বিমান বোমা রীতিমতো থেকে শুরু করে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার মতন ঘটনার সাক্ষী থেকেছে, যেখানে কিন্তু এই ভুয়া গোটা দেশের মূলত প্রায় 35 থেকে 36 খানা বিমানবন্দর হয়েছিল। সময় একই সাথে একই যোগে এই বিমানবন্দরগুলিতে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছিল, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় ভুয়ো বলে বিবেচিত করা হয়। কিন্তু এই যে হামলা বাণিজ্য নগরীতে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আদতেও পেছনে কোনো যোগসূত্র রয়েছে কিনা, নাকি শুধুমাত্র একটা আতঙ্ক তৈরি করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। গোয়েন্দা দপ্তর একযোগে তদন্ত শুরু করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়, মুম্বাইয়ের মতন শহর, বাণিজ্য নগরীর মতন শহর, যেখানে মূলত প্রায় কোটি কোটি মানুষ বাস করে, একযোগে বলা যেতে পারে পপুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে যদি পুজোর মরশুমে, একটা উৎসবের মরশুমে যদি একটা ঘটনা বা নাশকতার ছক্র তৈরি করেন, তা কিন্তু একযোগে ভারতীয় নিরাপত্তা একযোগে ইতিমধ্যে বাড়ানো হয়েছে, হাই অ্যালার্ট জারি করানো হয়েছে, এমার্জেন্সি বা হেল্পলাইন চালু করা হয়েছে। ইতিমধ্যেই একযোগে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর, লোকাল পুলিশ থেকে শুরু করে আইবি ডিপার্টমেন্ট থেকে শুরু করে একযোগে প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা, আর ইতিমধ্যেই তাদের খোঁজে যদি হয়ে থাকে তল্লাশি অভিযান শুরু করেছে। অন্যদিকে আমরা যদি জম্মু কাশ্মীর থেকে পেহেলগাঁও অ্যাটাকের পর থেকে এরকম নাশকতার ছক দেখা যায়নি, বা এরকম হুমকি বা ইমেইল কিন্তু এখনো পর্যন্ত আসেনি বা পাওয়া যায়নি। আর সেখানেই অপারেশন সিঁদুরের মধ্যে পরবর্তীতে অপারেশন মহাদেব থেকে শুরু করে একযোগে উচ্চ পার্বত্য এলাকায় রীতিমতো যখন কাউন্টডাউনের মধ্য দিয়ে ভারতীয় সেনা একযোগে লাগাতার অপারেশন জারি করেছিল, এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন এই জঙ্গির সঙ্গে যুক্ত, জঙ্গিকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে এনকাউন্টার হয়েছে। দিনের পর দিন এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর এনকাউন্টার চলছে, একের পর এক আস্তানা কিন্তু ইতিমধ্যে ধ্বংস করেছে ভারতীয় সেনা, এবং সেখানে বেশ কিছু সরঞ্জাম থেকে শুরু করে বোমা বারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী ভারতীয় সেনার কাছে, জম্মু কাশ্মীর পুলিশের কাছে একযোগে গ্রেপ্তার রয়েছেন, আটক রয়েছেন অনেক বেশ কিছু এবং জঙ্গি। স্থানীয়দের সেই ভূমিকাও কিন্তু লক্ষ্য করা যায়, যেখানে স্থানীয়দের সহযোগিতা তারা কিন্তু সেখানে আশ্রয় নিচ্ছেন। আর অন্যদিকে বাণিজ্য নগরীর মতো এলাকা, সেখানেও কিন্তু রীতিমতো এই ভারতের রীতিমতো বাংলাদেশ একদিকে যখন নেপাল রয়েছে, চীন রয়েছে, এই সমস্ত দেশের আন্তর্জাতিক বর্ডার সীমানা পেরিয়ে রীতিমতো পাকিস্তানের কোনো গুপ্তচর বা জঙ্গি এখানে ঘাঁটি কাটতে চাইছে কিনা, এ কথা কিন্তু এখন ফেলে দেওয়া যাচ্ছে না। সমস্ত তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা দপ্তরের বিভাগের আধিকারিকরা।